আমরা অনেকেই যুদ্ধ নিয়ে চিন্তিত। কেউ চিন্তিত কারেন্টলি ইউএস এবং আপনার ইরানের মধ্যে যে যুদ্ধ হচ্ছে সেটা নিয়ে, কেউ আবার ফিউচারে ওয়ার্ল্ড ওয়ার 3 নিয়ে। কিন্তু আমরা কি কেউ কখনো ভেবে দেখেছি আমাদের সাথেই, আমাদের বিরুদ্ধে একটা খুব বড় যুদ্ধ সংঘটিত হয়ে যাচ্ছে, যেটা নিয়ে আমরা আসলে চিন্তিতই না? সেটা হচ্ছে আমাদের মস্তিষ্ক বা আমাদের ব্রেইনের বিরুদ্ধে। আমাদের ব্রেইনের যে কার্যক্ষমতা, ব্রেইনের যে ফোকাস করার ক্ষমতা, যে থিঙ্কিং, যে আপনার ক্যাপাবিলিটি, এই সবগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য এক ধরনের যুদ্ধ চলছে। এবং সেটা আমরা প্রতিদিন সেই যুদ্ধে আমরা কিন্তু প্রতিদিন আপনার শহীদ হয়ে যাচ্ছে। আমরা কিন্তু সেটার জন্য ফাইট করছি না। পৃথিবীর বিভিন্ন কোম্পানি মাল্টি বিলিয়ন, এমনকি ট্রিলিয়ন ডলার প্রতি বছর খরচ করছে যেন তারা আমাদের এই ব্রেনের কার্যক্ষমতা কমিয়ে ফেলতে পারে। তারা আসলে তাদের বিজনেস প্রফিটের জন্য করছে, আমাদের ব্রেনের বিরুদ্ধে না। কিন্তু তারা বিজনেসের জন্য যে কাজগুলো করতে যাচ্ছে সেটার জন্য আমাদের ব্রেনের ক্ষমতা কমে যাচ্ছে। প্রথমেই তো ছিল সোশ্যাল মিডিয়া, মোবাইল ফোন। সেটার আসক্তির কারণে সোশ্যাল মিডিয়ার আপনার ছোট ছোট রিল, টিকটক, এসবের কারণে অলরেডি কিন্তু আমরা আমাদের ব্রেইনের যে থিঙ্কিং ক্যাপাবিলিটি, ফোকাস করার ক্যাপাবিলিটি অলরেডি কিন্তু অনেকে ডিস্ট্রয় করে ফেলেছি। অন টপ অফ দ্যাট এখন সেটার সাথে যোগ হয়েছে এআই। এআই আসার কারণে অনেক কাজ সহজ হয়েছে, কিন্তু অনেকে নিজে যেই চিন্তা করার ক্ষমতা ছিল সেটা এআইয়ের কাছে বর্গা দিয়ে আমরা বসে রয়েছি। এবং অবভিয়াসলি ব্রেইন আমাদের এমন একটা অঙ্গ যেটা যদি আপনি ব্যবহার না করেন সেটা আস্তে আস্তে আপনার অ্যাট্রফি হয়ে যাবে, সেটা ফ্যাটিক হয়ে যাবে, তার যে কাজ সেই কাজ সে করতে পারবে না। আপনি যদি এখনও বুঝে না থাকেন আপনার ব্রেইনের বিরুদ্ধে এত বড় যুদ্ধ হয়ে যাচ্ছে তাহলে চিন্তা করার সময়। বাট আজকের এই ভিডিওতে আমি এমন 5টা কাজ করতে বলবো, যেই 5টা কাজ করলে আপনি এই যে বড় বড় কোম্পানির বিরুদ্ধে যুদ্ধ চলছে, যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে তাদের বিরুদ্ধে আপনি আপনার দুর্গ গড়ে তুলতে পারবেন, একটা প্রতিরোধ গড়ে তুলতে পারবেন। সো কী কাজ করতে পারি আমরা? অল্প অল্প করে করব, কিন্তু যদি আমরা করতে পারি ইট উইল গিভ আস দ্য রেজাল্ট। প্রথম যেই কাজ, পড়া, রিডিং। এখন আপনি হয়তো বলবেন যে আমি তো সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু পড়ি, অমুকের স্টোরি পড়ছি, অমুকের স্ট্যাটাস পড়ছি, ইত্যাদি ইত্যাদি, অনেক কিছু না। ফিজিক্যাল যদি পারেন, ফিজিক্যাল কোনো একটা বই পড়া, আপনার পছন্দের বই। আপনি হয়তো নন ফিকশন, যেগুলো আপনার হচ্ছে যে যেমন আমার নন ফিকশন খুব পছন্দের, হ্যাঁ, আমি নন ফিকশন বই পড়তে পছন্দ। কিন্তু অনেকের হয়তো ফিকশন পছন্দ, অনেকে কল্পনার রাজ্যে হারিয়ে যেতে চান। আপনার যেটা পড়তে পছন্দ হয় পড়ুন। একটা ফিজিক্যাল বই হলে খুবই ভালো হয়। আনফর্চুনেটলি আমি ফিজিক্যাল বই পড়ি না। আমার হচ্ছে যে এই আপনার একটা কিন্ডেল রয়েছে যেখানে হচ্ছে আপনার বই থাকে, আমি কিন্ডেল থেকে পড়ি, যেন সব রকম ডিস্ট্রাকশন অ্যাভয়েড করা যায়। ডিস্ট্রাকশন থেকেও মোর ইম্পর্ট্যান্ট হচ্ছে যখন আপনি রিড করেন তখন কিন্তু আপনার মস্তিষ্কের বিভিন্ন অংশ একসাথে, আমাদের মস্তিষ্কের বিভিন্ন রিজিয়নের বিভিন্ন কাজ রয়েছে, সেই রিজিয়নগুলো একে অপরের সাথে কানেক্ট করার চেষ্টা করে, কথা বলার চেষ্টা করে। চোখ চিন্তা করছে, ভাবছেন, সব কিছু জিনিস যখন একত্রে হবে এটা কিন্তু আপনার ফোকাস করার ক্ষমতা বাড়াবে, আপনাকে থিঙ্কিং স্কিলটা ডেভেলপ করবে। এবং এটা এমন একটা হ্যাবিট, এটাকে আপনাকে আস্তে আস্তে গ্রো করতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। যে আপনি যদি কোনো কিছু রিড না করতে পারেন, মানে একটা জিনিস যদি 10-15 মিনিট 20 মিনিট যদি আপনি বসে পড়তে না পারেন, তাহলে তো অলরেডি সিরিয়াস ড্যামেজ হয়ে গিয়েছে ব্রেনের। সেটার জন্য আপনাকে অল্প অল্প করে বিল্ড করতে হবে। প্রতিদিন 1 পেজ, 2 পেজ, 3 পেজ করে আস্তে আস্তে 5-10 পেজ করে পড়ার চেষ্টা করুন, বাট শুরু করুন। ফার্স্ট যেটা, সেটা হচ্ছে রিডিং। রিডিং যখন বলেছি, সেকেন্ডটা অবভিয়াস, সেটা হচ্ছে রাইটিং। এখন অনেকেরই রিড করতে ভালো লাগে না, এবং যাদের রিড করতে ভালো লাগে না তাদের জন্য তো আপনার রাইটিং তো আরও একটা বড় আপনার কঠিন কাজ। যে রাইটিং, আমার তো কিছু লেখাই আসে না, তার মধ্যে এখন যদি আমি চ্যাট জিপিটিকে বলি সে তো আমাকে লিখে দিবেই, সে তো আমাকে অনেক কিছু লিখে দেয় এবং আমার থেকে অনেক সুন্দর লিখে দেয়, তাহলে আমার লেখার কী প্রয়োজন? দেখুন, চ্যাট জিপিটি নিয়ে বা এআই নিয়ে যেহেতু কথা বলছি সেহেতু বলি, আমি খুব সিম্পলভাবে ব্যাখ্যা দিচ্ছি এআই কীভাবে কাজ করে। দেখেন, এগুলোকে আমরা সবগুলো কী বলি, চ্যাট জিপিটি বা অ্যানথ্রোপি, এগুলো হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। অর্থাৎ এদের কাজই হচ্ছে ল্যাঙ্গুয়েজ বা রাইটিং নিয়ে, তারা বিভিন্ন জিনিস পড়ে সেগুলোকে রাইট করে। এরা কিন্তু সব কিছু টেক্সটে রেসপন্স করে অধিকাংশ সময়। সেটা করতে গিয়ে কী হয়েছে, সে যখন পড়তে শিখেছে এবং লিখতে শিখেছে, সাথে সাথে কিন্তু তার থিঙ্কিং স্কিলও ডেভেলপ হয়েছে। এখন আমি জানি এখানে যারা কম্পিউটার সায়েন্টিস্ট রয়েছেন তারা অনেকে বলবেন যে না, এক্স্যাক্টলি ইটস নট দ্য সেম। আমি খুব সহজভাবে ব্যাখ্যা করছি সবার জন্য, প্লিজ টেক এ চিল পিল। হ্যাঁ, সো যেটা বলছিলাম যে রাইটিং, ইভেন মানুষ যখন রাইট করা শুরু করলো তখনই কিন্তু মানুষজনের যে আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং সেই জিনিসটা ডেভেলপ করা শুরু করলো। সো রাইটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। রাইটিং যখন আপনি করবেন তখন না, মানে অনেক সময় আমরা মনে করি যে এটা লেখার কী দরকার, কিন্তু আপনি যদি ছোটো যে আজকে দিনে কী কী পড়লেন সেটার যদি একটা নোট ডাউন করেন, যে একটা সামারি করলেন, অথবা আমি সবসময় খুব পছন্দ করি একটা জিনিস, সেটা হচ্ছে ডেইলি জার্নালিং। যে আজকে দিনে আপনার জীবনে কী ঘটলো, কী শিখলেন, কোন একটা বিষয় আপনাকে খুব নাড়া দিয়েছে, কোন একটা বিষয় আপনাকে খুব কষ্ট দিয়েছে, কোন একটা বিষয়ের জন্য আপনি খুব গ্র্যাটিটিউড বা আপনার স্বস্তি ফিল করছেন, সেই জিনিসগুলো যদি আপনি লিখেন, ইভেন ওই অতটুকু লিখতে গেলেও
আপনার কিন্তু দেখবেন যে অনেক উপকার হবে। দেখুন আজকের এই যে ভিডিওটা করছি সেটার জন্য কিন্তু আমি একটা আমার ডায়েরিতে বসে আমি লিখেছি যে আচ্ছা কী পয়েন্ট নিয়ে আমি কথা বলতে পারি। সেটার জন্য আমি ভেবেছি আচ্ছা এটা হতে পারে, ওটা হতে পারে। আমার ব্রেনকে কিন্তু আমি কাজে লাগাচ্ছি। কিন্তু এটাই কিন্তু আমি আমার কম্পিউটারে এখানে দিয়ে কিন্তু তাকে ChatGPT-কে বলতাম যে লিখে দাও কিছু একটা, এবং সেটাই আমি বলতাম। বাট তাতে কিন্তু আমার ব্রেইনের ব্যবহার হতো না। আপনি যখনই প্রতিদিন অল্প অল্প করে লিখবেন, দেখবেন যে এটা আপনাকে আপনার ব্রেইনের ফোকাস, আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং। আর আমি যেটা বিশ্বাস করি, এবং সেজন্য আমি সবসময় একটা ডায়েরি এবং একটা পেন রাখি, কারণ হচ্ছে আমি মনে করি যে কোনো কিছু নিয়ে গভীরভাবে চিন্তা করার জন্য আপনাকে লিখতে হবে। কারণ লেখা এমন একটা জিনিস, চিন্তা ছাড়া আপনি লিখতে পারবেন না। চিন্তা ছাড়া আপনি অনর্গল কথা বলতে পারবেন, চিন্তা ছাড়া আপনি অনেক কিছু করতে পারবেন, হ্যাঁ, কিন্তু চিন্তা ছাড়া আপনি লিখতে পারবেন না। লিখতে হলে আপনাকে চিন্তা করতে হবে মাস্ট। সো আপনার ব্রেইনকে ওই জায়গাটায় পুশ করা। আচ্ছা, নেক্সট যে বিষয়টা সেটাকে আমরা বলি হচ্ছে, আমি যেটা নাম দিচ্ছি সেটা হচ্ছে আপনার থিঙ্কিং ওয়াক। এখন দেখুন, প্রতিদিন হাঁটা এটা কিন্তু খুব দরকারি, যে কোনো স্বাস্থ্যের বেনিফিটের জন্য খুব খুব প্রয়োজনীয়। আপনি যে কোনো গাইডলাইন দেখেন, সেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হোক, CDC হোক, যত ধরনের আপনার টপ আমাদের মেডিকেল সোসাইটি রয়েছে, সবারই কথা হচ্ছে প্রতি সপ্তাহে অন্তত আপনি 150 মিনিট হাঁটবেন, এবং তাতে আপনার ব্রেইন সহ আপনার বডির বিভিন্ন জায়গায় অনেক উপকার রয়েছে। কিন্তু আমি পার্টিকুলারলি এটাকে বলছি থিঙ্কিং ওয়াক। কেন? ওয়াক করার সময় আমরা যখন হাঁটি, আমরা অনেক সময় কী করি, অনেক সময় কারোর সাথে ফোনে কথা বলি, অনেক সময় পডকাস্ট শুনি, অনেক সময় গান শুনি। ভালো, আমি নিজেও সেটা করি। কিন্তু কিছু কিছু দিন আপনি হাঁটবেন কোনো কিছু ছাড়া, হাঁটবেন আর ভাববেন। কি ভাববেন? আকাশ কুসুম, আকাশ বাতাস, যেটাই নিয়ে আপনি ভাবতে ইচ্ছা করেন ভাববেন, কিন্তু ভাববেন। ভাবাটাই একটা এক্সারসাইজ। হাঁটবেন এবং ভাববেন, দুটো বেনিফিট। ওই যে আপনি অনেকক্ষণ ধরে ভাবছেন, আপনি অবভিয়াসলি হাঁটতে বের হলে অ্যাটলিস্ট আধা ঘন্টা তো হাঁটবেন। সে আধা ঘন্টা হাঁটতে গিয়ে ওই হাঁটতে হাঁটতে ভাবছেন, সেটার জন্য একটা বিষয়, আপনার ব্রেইন কিন্তু বিভিন্ন জায়গায় ওয়ান্ডার অ্যারাউন্ড করতে থাকবে, যেটাকে আমরা বলি হচ্ছে সাবকনশাস মাইন্ড। সো আপনি ওই ধরনের থিঙ্কিং ওয়ার্ক করলে আপনার সাবকনশিয়াস মাইন্ডটাই কিন্তু অ্যাক্টিভেট হবে, কনশাস মাইন্ড না কিন্তু। কারণ ওই যে ভবঘুরে মন অনেক কিছু আপনাকে দিবে, এবং ওই সাবকনশিয়াস মাইন্ড থেকে আপনার হয়তো নতুন কোনো ক্রিয়েটিভ আইডিয়া আসবে, নতুন কোনো ইনোভেটিভ আইডিয়া আসবে, যেটা আপনাকে আপনার কাজে, আপনার পড়াশোনায় আপনাকে হেল্প করবে অনেক। সেটা খুবই ইম্পর্ট্যান্ট। আর যে কোনো রিসার্চ, বিশেষ করে এখন এটা খুব বেশি ফোকাস করা হয়, বিশেষ করে যারা একটু আমাদের বয়স হচ্ছে 40-র দিকে আমরা আগাচ্ছি, বা 40+, আমরা কিন্তু আরেকটা জিনিস নিয়ে আমাদের ব্রেন নিয়ে চিন্তিত না। সেটা হচ্ছে যে আমাদের সবার আয়ু বাড়ছে, গড় আয়ু কিন্তু বাড়ছে। গড় আয়ু বাড়লে কি আসবে জানেন? ডিমেনশিয়া বা আলজাইমার্স, আমরা বিভিন্ন নামে, মানে যেটা হচ্ছে মানুষজনের স্মৃতি শক্তি হারিয়ে যাওয়া। সবচেয়ে কেউ যদি এই ডিজিজটা সম্পর্কে না জেনে থাকেন, নোটবুক নামে একটা খুব জনপ্রিয় মুভি আছে, সেটা দেখবেন, যে মানুষ ভুলে যায়, একসময় কিছু মনে রাখতে পারে না। এই ডিমেনশিয়া এবং আলজাইমার্স, এটা কিন্তু ইটস কামিং ফর আস। বয়স যখন আমাদের 60-65+, এবং এখন যেহেতু বললাম যে আমাদের যেহেতু গড় আয়ু বাড়ছে, ইট উইল কাম ফর আস। এবং যে কোনো রিসার্চ এখন পর্যন্ত আমরা দেখেছি, সব রিসার্চে একটা জিনিস, যদি আপনি ফিজিক্যালি অ্যাক্টিভ থাকেন, আপনি যদি প্রতিদিন হাঁটেন, ওই যেটা বললাম যে সপ্তাহে যদি 150 মিনিট হাঁটেন, সেটা আপনার ডিমেনশিয়া হওয়ার রিস্ক অ্যাটলিস্ট 50% কমায়, অ্যাটলিস্ট 50%। সো ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওই যেটা বললাম যে অধিকাংশ এই যে $multi-billion কোম্পানিগুলো যেটার কারণে আমাদেরকে অ্যাটাক করছে, সেটা হচ্ছে মোবাইল ফোন, মোবাইল ডিভাইসটা। তাহলে সেটার জন্য আমাদের কিছু একটা করা দরকার। প্রতিদিন অন্তত শুরু করেন আধা ঘন্টা দিয়ে, পারলে 1 ঘন্টা, তারপর আপনি যতটুকু বাড়াতে পারেন, যে মোবাইল ফোন আপনার কাছে রাখবেন না। আমি জানি সবাইকে এখানে খুব আপনার ভিআইপি পার্সন, অনেক ফোন আসতে পারে, অনেক ইমার্জেন্সি কল, অনেক জরুরি বিষয়। এমন একটা সময় বেছে নেন যে সময়টা আপনাকে কেউ হয়তো কম বিরক্ত করার কথা, এবং মোবাইলও যেন বিরক্ত না করতে পারে। মোবাইল থেকে আপনি দূরে থাকবেন। প্রথম দিকে খুব কষ্ট হবে, মনে হবে কি না কি মিস হয়ে যাচ্ছে, বাট ট্রাস্ট মি, কিছুই মিস হবে না। এইটা অল্প অল্প করে শুরু করেন। প্রথমে আধা ঘন্টা, পারলে 15 মিনিট করে, যারা আপনার অলরেডি বেশি অ্যাডিক্টেড, 15 মিনিট, আধা ঘন্টা, তারপরে 1 ঘন্টা, পারলে 2 ঘন্টা, এভাবে কিছু দিনের কিছুটা সময় নিজের ফোন থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আর ফাইনালি 5 নাম্বার যে কথাটা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে কিছু একটা শিখুন, একটা স্কিল ডেভেলপ করুন, হবি। হ্যাঁ, গার্ডেনিং ইজ আ হবি। দেখুন, আমার আম্মু, ছোটোবেলা থেকে আমি আম্মুকে সেলাই করতে দেখি। সেলাইটা কিন্তু একটা স্কিল। আগে মানুষজন আপনার ইভেন আমাদের মা খালারাও যেটা করতো, কাঁথা বুনতো, আপনার কী জানি বলে, আপনার ওই যেভাবে করে সেলাই করে করে বিভিন্ন আপনার ডিজাইন করতো। হ্যাঁ, এখন কিন্তু সেগুলো হারিয়ে গিয়েছে। ফাইন, বাট অ্যাজ এ হবি ইউ ক্যান টেক দিস, বিকজ দিন শেষে আপনি হয়তো ভাবছেন যে এটার আসলে ইকোনমিক ভ্যালু কি, আমি করে লাভ কী। বাট ওই যে একটা জিনিসের জন্য যখন আপনি ফোকাস করছেন, সেটা সেলাই হতে পারে, সেটা গার্ডেনিং হতে পারে, সেটা গিটার শেখা হতে পারে, পিয়ানো শেখা হতে পারে, সেটা কোডিং শেখা হতে পারে,
যেই কোনোভাবে আপনার ব্রেনটাকে চ্যালেঞ্জ করার চেষ্টা করুন, কারণ আমাদের ব্রেন তখনই সবচেয়ে বেশি অ্যাক্টিভেট থাকে যখন ব্রেনকে একটা চ্যালেঞ্জ দেওয়া হয় এবং সেই চ্যালেঞ্জের জন্য সে কিছু রিওয়ার্ড পায়। অবভিয়াসলি যখন আপনি একটা কাজ করবেন, একটা জিনিস, একটা স্কিল শিখবেন, আপনি রিওয়ার্ড পাবেন। আমি রিসেন্টলি টেবিল টেনিস খেলাটাকে একটু গুরুত্ব সহকারে নিচ্ছি যে কীভাবে এটাকে স্কিলটাকে ইমপ্রুভ করা যায়। ছোটোবেলা থেকে আমি খেলতে পারতাম ক্যাডেট কলেজ থেকে, বাট এখন বাসায় বসিয়েছি, বাসায় আমার ওয়াইফের সাথে খেলি, কিন্তু আমি 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 একটু টাইম স্পেন্ড করার চেষ্টা করছি। এটার জন্য আমার কোনো আপনার কিছু যায় আসে না, ইটস আ হবি, ইটস আ ফান অ্যাক্টিভিটি, বাট ওই যে একটা জিনিস আমি শেখার চেষ্টা করছি, সেটার জন্য টাইম স্পেন্ড করছি, অ্যান্ড ইট কিপস মাই ব্রেন অ্যাক্টিভেটেড, মোটিভেটেড, রিওয়ার্ডেড, যেটা দরকার, ব্রেনকে ওই জিনিসটা দিতে হবে। এবং এই কাজগুলো যদি আপনি করতে পারেন, যেটা বললাম, ওই যে ঘরে ঘরে দুর্গ আপনার গড়ে তুলো, হ্যাঁ, এই প্রতিরোধ আমাদেরকে করতে হবে। এবং তাহলে আপনি আপনার মানব দেহের সবচেয়ে ইম্পর্টেন্ট যে অঙ্গ আমাদের ব্রেইন, সেটাকে আপনি সেভ করতে পারবেন এবং বহু বছর ধরে আপনি সেভ করতে পারবেন। আপনার প্রোডাক্টিভ একটা লাইফ হবে এবং যখন আপনি বয়স হবে তখন আপনার ডিমেনশিয়া বা আলঝেইমার্স এই ধরনের মেডিকেল যেই রোগগুলো রয়েছে সেখান থেকে আপনার সেভ করতে পারবেন। সো আজকে এতটুকু বলে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।